প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আলোচনা অনুষ্ঠান দেশের কথা দশের কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল কবির। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে সমকালীন বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। যারা সচেতন দর্শক তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই যেন একটু উত্তাপ ছড়াচ্ছে। একদিকে যেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইতিমধ্যেই গণমাধ্যমের কল্যাণে সবাই জেনে গেছি যে বেশ অনেক দিন পর আবার জঙ্গিদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি সিরাজগঞ্জ থেকে 4 জন জঙ্গিকে আটক করা হয়েছে। এই জঙ্গিদের খোঁজ পাওয়া গিয়েছিল রাজশাহী থেকে আটককৃত 4 জঙ্গির কাছ থেকে। এবং লক্ষণীয় যে একেবারে সিরাজগঞ্জের থানার পাশে পুলিশের বাড়িতে আশ্রয় নিয়েছিল, ভাড়া করা বাসায় সেটি তার আশ্রয় নিয়েছিল এই জঙ্গিরা। আমরা লক্ষ্য করেছি রাজধানীতে একই দিনে প্রায় কাছাকাছি সময়ে কয়েক ঘন্টার ব্যবধানে 9টি বাসে আগুন দেওয়া হয় এবং সেই বাসে যারা আগুন দিয়েছেন সেই রকম কয়েকজন ইতিমধ্যে ধরা পড়েছে এবং তাদের বক্তব্যের সূত্র ধরে পরবর্তীতে বিপুল পরিমাণে হাত বোমা উদ্ধার করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে সম্প্রতি একজন কথিত স্বর্ণ ব্যবসায়ী তিনি গ্রেপ্তার হয়েছেন এবং পুলিশের জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর খবরও তার কাছ থেকে বেরিয়ে আসছে। আর সেই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে একটি বিশেষ ধর্মভিত্তিক রাজনীতি করেন এমন একটি বিশেষ গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে নানা রকম হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। এবং এই যে রাজনীতিতে এই ধরনের তৎপরতাগুলো লক্ষ্য করা যাচ্ছে সেসব বিষয় নিয়েই আলোচনা করার জন্য আজকে আমরা আমাদের আলোচনার শিরোনাম ঠিক করেছি জঙ্গি নাশকতা হুমকির ঘোট। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে 3 জন বিশিষ্ট ব্যক্তিকে আমরা সঙ্গে পেয়েছি। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন জাতীয় সংসদের সম্মানিত সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক, আমাদের জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি শফিক ভাই আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল AK মোহাম্মদ আলী শিকদার, নিরাপত্তা ও সামরিক বিশ্লেষক। সঙ্গে যুক্ত রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমেনা মহসিন। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, সময় ক্ষেপণ না করে শুরুতে আলোচনায় যাই। যেমনটি বলছিলাম শফিক ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই আলোচনাটি। সেটি হচ্ছে জঙ্গি নাশকতা এবং হুমকির যেন কোথায় যেন একটা নেক্সাস লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ রাজনীতিতে। কোথায় যেন একটা চেষ্টা হচ্ছে যে এক ধরনের স্থিতিশীল যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেটাকে একটু অস্থিতিশীল করে তোলার যেন কোনো একটি ষড়যন্ত্র বলতে পারি অথবা কোনো একটি চেষ্টা বা অপচেষ্টা বলতে পারি, এরকম একটি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আপনার বিশ্লেষণটি শুনতে চাই। আপনি যা বলেছেন আসলে সেটি কথা আর কি। কারণ অনেক দিন যাবৎ যে জিনিসটি রাজনৈতিক একটা স্থিতিশীলতা ছিল, তারপরে যেমন কোভিড এলো তাও তো আপনার মার্চ থেকে শুরু করে আজকে নভেম্বর মাস, এতদিন যাবৎ কোভিড চলছে। একদিকে মানুষ কোভিডের আতঙ্কে আতঙ্কিত, আরেকদিকে সেটি হচ্ছে এই যে বাস পোড়ানো বিষয়টি, এটা যখনই আমরা চিন্তা করি তখনই আমাদেরকে ফিরে যেতে হয় 1913 সালে, 2013 সালের দিকে। আমরা তখনও একবার বাস পোড়ানো দেখেছি। তারপরে রাস্তায় রাস্তায় বাস, ট্রাক, গাড়ি, এমনকি গরু বোঝাই ট্রাক পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাসের মধ্যে ঘুমন্ত এই শিশু, ঘুমন্ত কিশোর যে কিনা বাসে কাজ করত, তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এখন যেটি সম্ভব, যেটি হচ্ছে সেটি হলো, আপনি নিজেই বলেছেন যে পুলিশের বাড়িতে ভাড়া নিয়েছে তারা ভাড়া নিয়েছে এই জন্যে যে তারা কেউ তাদের সন্দেহ করবে না, করলেও সাহস পাবে না জিজ্ঞেস করতে, এই জন্য ভাড়া নিয়েছে। কিন্তু একটা জিনিস কি জানেন, বাংলাদেশটা আসলে পদ্মা যমুনা মেঘনা গৌরী মেঘনায় অনেক জল গড়িয়ে গেছে, অনেক পানি গড়িয়ে গেছে। এখন আর অত সহজ নয় কিছু একটা করে ফেলা।
তার কারণটি হচ্ছে আমি বলছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, সে পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, আনসার বলেন, তারপরে ইন্টেলিজেন্সগুলো যেমন ডিজিএফআই, এনএসআই, এসবি, তাই না, তারপরে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো, পিআইবি, এরা 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 আজকে অনেক বেশি শক্তিশালী। এরা অনেক 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 মানে আমি বলবো আধুনিক যেই পদ্ধতি, এই পদ্ধতিতে তারা কিন্তু অলমোস্ট সবাই খুবই সমৃদ্ধ। কাজেই এখন ওটা কোনো লাভ নাই। আসলে বিষয়টা আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করি তাহলে দেখব আমাদের দেশে দুটো ধারা আছে রাজনীতির। একটি ধারা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের ধারা, আরেকটি ধারা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের ধারা। সেই মুক্তিযুদ্ধের বিপক্ষের ধারায় কিছু মুক্তিযুদ্ধের পক্ষের দাবিদার যারা ছিল, তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষের ধারায় বিলীন হয়ে গেছে এরই মধ্যে। এখন আর ওদের কোনো অস্তিত্ব নাই। অস্তিত্ব যেটুকু আছে সেটুকু হচ্ছে ওদের মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি, তাদের দ্বারা আছে। আর সম্প্রতি যেটা হচ্ছে, আপনি লক্ষ্য করবেন যে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের অবস্থা, এই ইউটিউব আছে, তারপরে ইসলামিক টিভি আছে, জাহান টিভি আছে, আরও কি সব টিভি, অনলাইন টিভি, এগুলো সম্ভবত এগুলো দেশের বাইরে থেকে কোথাও থেকে সম্প্রচার করা হয়। এবং সেখান থেকে কতগুলো সেনামুখ যারা আমাদের দেশেই ছিল, একসময় সাংবাদিকতা করছে, তারপরে ওখানে গিয়ে তারা এখন বিভিন্ন ধরনের কথা বলছে। কিছু আর্মি অফিসারও আছে। তো ওরা এখান থেকে বলছে, আর এখান থেকে বাসে আগুন দেওয়া হচ্ছে। আসলে বিষয়টা আমি একটু অশনি সংকেত বলবো। সেটি হচ্ছে যে বিএনপি জামাত এই জোটটি গত 12 বছর কিন্তু তারা একেবারে কিছুই করতে পারেনি। তাদের আসলে কোনো শক্তিই নেই, এখনও তাদের কোনো শক্তি নেই কিছু করার। কাজেই ওই নাশকতার শক্তি ছাড়া আর কোনো শক্তি তাদের হাতে নেই। কারণ কি, একটা জিনিস হচ্ছে কি জানেন, ভালো কাজ করতে হলে অনেক মানুষের প্রয়োজন পড়ে, তাই না? একটা ভালো কাজ করতে হলে অনেক প্রয়োজন পড়ে। যেমন একটা ব্রিজ বানাতে আপনার বছরের পর বছর লেগে যায়, কিন্তু একটি মাত্র ব্যক্তি এটা এক্সপ্লোসিভ দিয়ে 1 মুহূর্তের মধ্যে উড়িয়ে দিতে পারে। তো সেই জিনিসটি এখন তারা, আমার ধারণা, সেই শক্তিটি আবার, যারা একবার ব্যর্থ হয়েছিল রাজশাহীতে, তারা মানুষকে আপসাইড ডাউন করে টানিয়ে পিটিয়েছে দিনের পর দিন, মানে এটা হচ্ছিল ভীতি সঞ্চার মানুষের মধ্যে। তারা হন্ডায় করে তারা সমস্ত রাজশাহী শহর ঘুরে বেরিয়েছে সশস্ত্র অবস্থায়, কিন্তু তারাও ধরা পড়েছে, তাই না? তারাও ধরা পড়েছে, তাদের বিচার হয়েছে। এমনকি গাপটি মারা যে সমস্ত মানুষগুলো কখনো কখনো কেউ আওয়ামী লীগের মধ্যে ঢুকে পড়েছিল, তারাও কিন্তু এক এক করে ধরা পড়ে যাচ্ছে। যেমন ব্রাহ্মণবাড়িয়ার মকবুল, আলটিমেটলি সে কিন্তু ধরা পড়লই। এখন সেটি হচ্ছে, আপনি লক্ষ্য করবেন, এই যে সোশ্যাল মিডিয়ায় দেখবেন এক একজন এক এক রকম কথা বলে, ধর্ম সম্পর্কে, বিশেষ করে আমাদের পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কে তাদের মধ্যে কোনো ঐকমত্য নেই। তারপরে রিসেন্টলি যে ঘটনাটি ঘটে গেছে, সেটি হচ্ছে আহমেদ শফি সাহেবের মৃত্যুর পরে তার ছেলে এবং অন্যরা, তার যে পন্থী যারা ছিল, তারা সবাইকে বের করে দিয়ে এখন যারা আসছে, বাবু নগরীর নেতৃত্বে যারা আসছে, এরা হচ্ছে অ্যান্টি, এই যে লিবারেল যে পোস্টটি ছিল হেফাজতে ইসলামের মধ্যে, যে লিবারেল ফোর্স যেটা ছিল শফি সাহেবের নেতৃত্বে, এটা হচ্ছে টোটালি উগ্র গোষ্ঠীর হাতে চলে গেছে। এবং সেটি আমি বলবো সেটি জামাতপন্থী হয়ে গেছে এখন। তার মানে শফিক ভাই, যে আমরা যে জায়গাটায় দেখতে পাচ্ছি, যে আপনিও যেমনটি বললেন, যে এটাকে অশনির সঙ্গে একটু একটু করে কিন্তু তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আমি বলছি বিভিন্ন ফ্রন্ট থেকে বিদেশে যেমন তারা এসব বলতেছে, সোশ্যাল মিডিয়ায় বলতেছে, আবার বাস পড়াচ্ছে, তারপরে বিভিন্ন জায়গায়
তারা আবার আস্তানা গাড়ার চেষ্টা জি করতেছে। জি শফিক ভাই, এই বিষয়ে একটু আমেনা মহসিনের কাছ থেকে একটু হ্যাঁ, শুনে আছি। প্লিজ আমাদের প্লিজ। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, দীর্ঘদিন যাবৎ রাজনীতির পর্যবেক্ষণ করছেন এবং বিশ্লেষণ করেন। অধ্যাপিকা আমেনা মহসিন, মোহাম্মদ শফিকুর রহমান মাননীয় সংসদ সদস্য যে কথাটি বলছিলেন যে আসলে জঙ্গি তৎপরতা কিংবা নাশকতার সঙ্গে যারা সম্পৃক্ত অথবা যারা হুমকি দিচ্ছেন দেশে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য, ভাস্কর্যের বিরুদ্ধে যাদের লড়াই ঘোষণা করছেন মূর্তি অভিহিত করে, সেই রকম একটি জায়গা থেকে এখনকার বর্তমান রাজনৈতিক জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি শুধুই জাতীয় কোনো ক্ষমতার ষড়যন্ত্রের জায়গা, না এখানে কোনো আন্তর্জাতিক শক্তিরও তৎপরতা থাকতে পারে বলে মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে আমরা দেখব যে প্যান্ডেমিক সময়টাতে এক ধরনের যারা যাদেরকে আমরা জঙ্গি বলে থাকি, ঠিক যারা বাস পুড়িয়ে দিচ্ছে তাদেরকে কিন্তু আমরা জঙ্গি বলি না। আমাদেরকে একটু ডিফারেন্সটা, উই হ্যাভ টু ড্র দ্য লাইন্স ভেরি ক্লিয়ারলি। একটা হলো আপনি কোনটাকে পলিটিক্যাল মিসক্রিয়েন্ট বলছেন আর কোনটাকে আপনি মিলিটেন্সি বলছেন, সেখানে আমাদের একটা পার্থক্য করার দরকার আছে এবং এটার খুব ক্লিয়ার ডেফিনেশনস আছে যে কে কোনটার কোন উদ্দেশ্যে করছে। একটা হতে পারে যেটা নাশকতা আমরা বলি, বাস পুরানো, সেখানে আন্দোলনটা অন্য ধরনের হয়, যে আপনি রাজনৈতিক একটা পরিবর্তন আনতে চাচ্ছেন কিংবা ধরে নিতে পারেন আপনি সরকার পরিবর্তন করতে চাচ্ছেন। কিন্তু যাদেরকে আমরা জঙ্গি বলি তারা ধর্ম করে তারা ধর্মকে ব্যাখ্যা করছে এবং তারা একটা খেলাফত প্রতিষ্ঠিত করতে চাচ্ছে কিংবা ইসলামিক শরিয়া এই ধরনের একটা জিনিস আনতে চাচ্ছে। ওভারহলিং অফ দ্য সিস্টেম, মানে পুরো সিস্টেমটাকে ওরা পরিবর্তন করে ফেলতে চাচ্ছে। এবং জঙ্গিবাদ যেটা আমরা বলে থাকি সেখানে একটা রেডিকালাইজেশনের প্রসেস থাকে, একটা প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে তারা যায় এবং তাদের ইন্টারন্যাশনাল নেটওয়ার্কস গুলো ভীষণভাবে স্ট্রং থাকে সেই জায়গাটা থেকে। তো আমি যদি এখন জঙ্গিবাদের কথা, বাংলাদেশে আমরা অনেকগুলো জঙ্গি তৎপরতাও লক্ষ্য করতে পারছি ইদানিং, এই প্যান্ডেমিকের সময় আমরা এটা লক্ষ্য করেছি। এবং যারা জঙ্গিবাদ নিয়ে কাজ করছে, এখানে জেনারেল শিকদার আছেন, উনিও কাজ করেন, আমিও কাজ করি। আমরা দেখছি যে যদি আমরা সোশ্যাল মিডিয়া গুলা দেখি তাহলে ওদের ন্যারেটিভসও কিন্তু ওরা পাল্টাচ্ছে এবং এটাকে ওরা অন্যভাবে ব্যাখ্যা করছে যে কেন এই সময়ে প্যান্ডেমিকটা হচ্ছে, এটা আল্লাহর গজব, এবং যেহেতু পৃথিবী অন্য ধরনের হয়ে গেছে তাই পৃথিবীতে এক ধরনের পরিবর্তন আসা দরকার, সেই জায়গাগুলো হচ্ছে। আবার আন্তর্জাতিক আপনি প্রেক্ষাপটে যদি দেখেন, ফ্রান্সে যা ঘটে গেল, আমরা অস্ট্রিয়াতে যা দেখেছি, সেখানেও কিন্তু এই যারা এবং খুব রিসেন্টলি দুদিন আগে আফগানিস্তানে যা হলো, সেখানে আমরা দেখছি এগুলো আইএস নিজে ক্লেমও করছে যে তারা এই তৎপরতাগুলা করছে। তো সাধারণত দেখা যায় যে এই ধরনের একটা সময় যখন সবকিছু বন্ধ থাকে এবং মানুষের মধ্যে একটা ভীতি আতঙ্ক কাজ করে, তখন সেই ভীতি আতঙ্কটাকে বা একটা মূলধন বা ক্যাপিটাল হিসাবে নিয়ে এরা কিন্তু তাদের ন্যারেটিভস গুলো চেঞ্জ করতে থাকে এবং তাদের ন্যারেটিভস গুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হতে হয়। বাংলাদেশে আমরা যেটা দেখছি যে আপনি মেনশন করছিলেন, কিছুদিন আগে চট্টগ্রামে হয়েছে, সিলেটে হয়েছে, সিরাজগঞ্জে হয়েছে। এখানে আমরা আমরা বলি স্লিপার সেলস, ওখান থেকে যে সিঙ্গেল এখন নিউ জিএমবি যেটা আমি দেখছিলাম যে মনিরুল যে স্টেটমেন্টটা ঢাকা ট্রিবিউনে, উনি বলছেন তারা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে সিঙ্গেল বডি করছে, মানে একজন মানুষ একটা অ্যাটাক করলো যেন কোনো আর কাউকে আপনি ধরতে না পারেন। তো ওই ধরনের তৎপরতা গুলাও চলছে। আপনি স্থিতিশীলতার কথা বলছেন, তো স্থিতিশীলতা তো অবশ্যই এখানে একটা, মানে এটা আপনি নাশকতা বলেন, আপনি জঙ্গিবাদ বলেন, একটা যে পলিটিক্যাল বা রাজনৈতিক স্থিতিশীলতাটা আছে সেটা তো নষ্ট করার একটা প্রয়াস থাকবেই।
কারণ এরা তো সিস্টেমটাকে চেঞ্জ করতে চাচ্ছে। সেটা কিন্তু আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে এখানে আমাদের মানে দুটোকে গুলিয়ে ফেললে কিন্তু হবে না। না না, কিন্তু একটা একটা আপা একটা মানে জিনিস কি লক্ষ্য করছেন যে আমি বলছি ওই যে যেটা শফিক ভাই একটু ইঙ্গিত করার চেষ্টা করেছিলেন, যে সেটি হচ্ছে যে কমন জায়গায় যেন এক একটা আলাদা আলাদা সেক্টর থেকে একটা কমন শত্রু ধরে টার্গেট পয়েন্টে সরকারকে রেখে, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা এজেন্ডা থাকলেও কাজগুলো কিন্তু আলটিমেট গোল কিন্তু একটা জায়গায় লক্ষ্য করা যাচ্ছে, তাদের বক্তব্যের হ্যাঁ, মধ্যেও তা সেটা স্পষ্ট। থাকতে পারে, কিন্তু ধরেন জি যারা জঙ্গি হয় তাদের কাছে যারা আহ, আহ, রাজনৈতিক দলগুলো আছে উভয়কেই তারা শত্রু মনে করে। ওরা এমন না যে তারা পার্টিকুলার, এমনকি ধরেন যারা রেডিকালাইজড হয়ে যায় সে কিন্তু তার পরিবারে নিজের বাবা মা যদি তার সাথে না থাকে, তার ভাই বোন যদি না থাকে, তাকেও কিন্তু সে মনে করে যে সে আহ মানে আহ, আহ, শত্রুপক্ষ মনে ওরা করে একটা তাকেও। particular তাবুক তাবুক ওরা শব্দটা ইউজ করে, তাবুক, যে তারা ইয়ে প্রতিপক্ষ। আর এখানে মানে সেই জায়গাগুলোতে আমি বলছি যে আমাদেরকে একটু ফাইন ডিস্টিংশন গুলোকে টেনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনি যেটা বলছেন টার্গেট একটা জায়গা হচ্ছে, টার্গেট একটা জায়গায় হবে, কারণ আপনি কিন্তু এমন না যে যারা জঙ্গি আছে তারা অন্যদেরকে যে টার্গেট করবে না সেটারও কিন্তু আপনি কোনো গ্যারান্টি দিতে পারেন না, যাদেরকে আমরা হার্ডকোর টেরোরিস্ট বলে থাকি। সেটারও কারণ ওদের কাছে পুরো এই সিস্টেমটাই তাদের কাছে একটা এমন একটা সিস্টেম সেটা তারা পরিবর্তন চাচ্ছে, তারা এই ধরনের রাজনীতি চাচ্ছে না। সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, সে কথাটা আমি বলছি। ধন্যবাদ আপা। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার। শিকদার ভাই, আপনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন আমাদের রাজনীতিতে, নাশকতামূলক তৎপরতা কিংবা যদি বলি যে নিরাপত্তার প্রশ্নটি নিয়ে আপনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আপনার কাছে খুব সরাসরি বলি যে একদিকে যেমন আমরা দেখি যে হেফাজতে ইসলাম একটা ইস্যুকে ধরে যে ধরনের হুমকি দিচ্ছে, আবার এই হেফাজতে ইসলামের সঙ্গে যুক্ত অরাজনৈতিক প্রতিষ্ঠান বললেও রাজনৈতিক ব্যক্তিরা, এবং সেই রাজনৈতিক ব্যক্তিদেরকে আমরা দেখতে পাই 20 দলীয় ঐক্য জোটের সঙ্গে অন্যান্য দলের প্রতিনিধিত্ব করছেন তারা। আবার যখন দেখি যে উত্তরার যে উপনির্বাচনকে ঘিরে যে বোমা হামলা এবং পরবর্তীতে বাসে আগুন এবং পরবর্তীতে বোমা উদ্ধার, এসব ঘটনায় অন্যতম বিরোধী দল বিএনপির সম্পৃক্ততা, তার পরবর্তীতে যখন জঙ্গি তৎপরতাও দেখছি আমরা দেশের বাইরেও, শফিক ভাই যে প্রশ্নটি আনলেন, দেশের বাইরেও দেখা যাচ্ছে একটি বিশেষ গোষ্ঠী কিছু প্রপাগান্ডা করছে এবং যেখানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারাও অংশ নিচ্ছেন, নানা রকম কথা বলছেন, প্রতিরক্ষা প্রশ্ন নিয়েও প্রশ্ন করছেন। কোথাও কি একটি নেক্সাস তৈরি হচ্ছে? নেক্সাস তৈরি হচ্ছে না, এটা নেক্সাস বহুদিন ধরে বাংলাদেশে এই নেক্সাসটা কাজ করছে। এটা নতুন কোনো ঘটনা নয়। আপনাকে আমি 2-3টা উদাহরণ দিয়ে একটু বলতে চাই, তারপরে হাল আমলের কথায় আসবো। জি, 1 নম্বর কথা যেটা বলি, এই বাংলাদেশে যে জঙ্গি তৎপরতা মানে সশস্ত্র তৎপরতা যদি বলি, সেটি শুরু হয়েছে 1999 সালের 6 মার্চ যশোরে উদীচীর অনুষ্ঠানে হামলার মধ্য দিয়ে। সেই থেকে এই পর্যন্ত এত বছরে আমরা জঙ্গিদের তৎপরতা, তার সশস্ত্র তৎপরতা দেখেছি। তারা কাদেরকে টার্গেট করেছে, আপনি যদি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সাংগঠনিক যে সমস্ত সংগঠনকে তারা আক্রমণ করেছে, সেটা উদীচী বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, আওয়ামী লীগের সভা বলেন ইত্যাদি। এই জায়গাতে আপনি দেখেন তাহলে ক্লিয়ারলি আপনি টার্গেটের একটা ডিস্টিংশন আপনি পান। সেইখানে কিন্তু অ্যাবসলিউটলি সেই সংগঠন এবং ব্যক্তিবর্গ যারা একেবারে মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা ইত্যাদির কথা বলে এবং ইত্যাদি আদর্শ তারা ধারণ করে, সেই সমস্ত ব্যক্তি এবং সেই সমস্ত সংগঠনের উপর আক্রমণ হয়েছে। এর বাইরে তো নিশ্চয়ই শফিক ভাই বলেছে একটা বিপরীত পক্ষ বাংলাদেশে আছে। তাদের কোনো ব্যক্তি, কোনো সংগঠনের উপরে একটি টোকা পর্যন্ত পড়ে নাই, কোনো রকম কোনো উদাহরণ নেই, একটি উদাহরণ কেউ দেখাতে পারবে না। সুতরাং ক্লিয়ারলি এই জঙ্গিদের টার্গেট কারা সেটা কিন্তু স্পষ্ট, এখানে কোনো রকম কোনো সন্দেহ নেই। কেউ উদাহরণ দিয়ে দেখাতে পারবে না, কেউ কারো মনের মাধুরী বিষয়ে বলতে পারেন
সেটি তার উদাহরণ দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর নেক্সাসটা বলি, 2013 সালের 28 ফেব্রুয়ারি দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশ হলো ট্রাইব্যুনাল থেকে। তারপরে দুপুরে হলো, আদেশটা হলো 12টার দিকে। তারপর থেকে সারা বাংলাদেশে জামাত শিবিরের যে ক্যাডার বাহিনী, তারা ভয়াবহ অগ্নিসন্ত্রাস থেকে তাণ্ডব শুরু করলো। তারা গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা আছে একটা, সেই থানায় একটা পুলিশ ফাঁড়িতে 3 জন ঘুমন্ত পুলিশ তারা রেস্টে ছিল, সেই ফাঁড়ি আক্রমণ করে ফাঁড়িতে আগুন দিয়ে সেই 3 জন পুলিশকে তারা হত্যা করেছে। সেই পুলিশটা কিন্তু ডিউটিতে ছিল না। তারপরে তারা কি করলো, আপনাদের দয়া করে যারা দেখছেন তাদেরকে বলবো ওই সময় একটু ফিরে তাকানোর জন্য। 28 তারিখে তারা জাতীয় পতাকায় আগুন দিয়েছে, 28 তারিখে তারা শহীদ মিনার ভেঙে ফেলেছে। এটি আপনি 1 তারিখে মার্চ মাসের 2013 সালে দেখেন, পত্রিকায় ছবি আসছেন। 28 তারিখে রাত্রে আপনাদের টেলিভিশন সহ অন্য টেলিভিশন খবরগুলো দেখেন, তারা এই কাজটা করেছে। তারপরে কি দেখলাম, 1 তারিখ মার্চ মাসের 2013 সালের 1 তারিখ আমাদের অন্যতম একটি বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি সিঙ্গাপুরে ছিলেন। ওই দিন সকালেই সিঙ্গাপুর থেকে ফেরত আসলেন, এসে একটা সংবাদ সম্মেলন বা একটা বিবৃতি দিলেন এবং উনি বললেন ওই 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 সুন্দরগঞ্জের থানায় যখন পুলিশকে হত্যা করা হয় তখন পুলিশ সঙ্গত কারণে অন্যদের ডিউটি ছিল, তারা গুলি চালায়, সেখানে 2 জন শিবিরের ক্যাডার নিহত হয় ওই আক্রমণে। তো যে কথা বলছিলাম যে বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়া সিঙ্গাপুরে ছিলেন, সিঙ্গাপুর থেকে আসলেন ওই দিন সকালে 1 তারিখ, এসে ওনার দলীয় নেতার কর্মীদের সংবাদ সম্মেলন না ওনার দলীয় নেতার কর্মীদের নির্দেশ দিচ্ছিলেন, সবাই ছিলেন নেতারা। উনি নিজে বললেন যে এই বর্তমান সরকার গুলির মতো পাখির মতো মানুষ মেরে ফেলতেছে গুলি করে, অতএব বিএনপি নেতা কর্মী যে যেখানে আছো তোমরা সবাই নেমে যাও এই প্রতিরোধ করার জন্য। তাতে দেখলাম যে জামাত এবং বিএনপি এক হয়ে তারা কয়েকদিন পর্যন্ত আগুন চলো। আপনার মনে আছে এই ঘটনার ওই সময়ই চাঁপাইনবাবগঞ্জের একটা বিদ্যুৎ স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল, ওইখানে একজন ইঞ্জিনিয়ারকে ওইখানে পুড়িয়ে মারা হয়েছিল এই সম্মিলিত আক্রমণে। তারপরে অবশ্য থেমেছে। আচ্ছা, নেক্সট 2013 সালের 5ই মে হেফাজতের যে সম্মেলনটা হলো, সেই সম্মেলনে আমরা কি দেখলাম, বিএনপি এবং খালেদা জিয়া যাননি, যত সিনিয়র নেতা ছিল সবাই হেফাজতের মঞ্চে উঠে বললেন যে আপনাদের সাথে আমরা আছি, আপনারা যান। আর দিলেন যে দেশ ছেড়ে পালাবার কোনো পাবে না, জায়গা পাবে না বর্তমান সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে দিলেন। কি হলেন, ইরশাদ সাহেব এর দলও তাদেরকে সমর্থন দিলেন এবং পানি খাওয়ালেন, সবকিছু করলেন। কাদের বিরুদ্ধে করলেন, যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে তাদের বিরুদ্ধে। যাও, এটা হলো যে স্পষ্ট, কারণ হেফাজতের 13 দফাটা তো সেই কথাই বলছিল। তো এই একই রকম দৃশ্যকে এখন আবার নতুন করে শুরু হচ্ছে, এরকম শঙ্কা করেন কিনা? না, শঙ্কা তো অবশ্যই আছে। যখন একটা ইতিহাস থাকে, একটা ব্যাকগ্রাউন্ড লিগেসি থাকে, তখন তো শঙ্কা হয়ই। ওই যে একটা কথা আছে না, যে ওই যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, সে বিষয়ে তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং সেই জায়গায় আমি একটু শেষ করি, আপনাদের শেষে আমি 1 মিনিটের মধ্যে শেষ করি। তো সেই জায়গা থেকে আপনি তো নেক্সট একটা পুরো ডিস্টিংশন পরিষ্কার, এখানে কোন রকম সন্দেহ থাকার কোনো সুযোগ নেই। এই জায়গায় দেখেন, তারপরে হেফাজতে 13 দফা দিল। দেখেন শিকদার ভাই, আবার আসবো আপনার কাছে, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আপনাকে দিয়ে শুরু করব। আমাকে এই জায়গা থেকে একটু শুরু করতে দিন। হ্যাঁ, বিরতি থেকে ফিরে আপনাকে দিয়ে শুরু করব। প্রিয় দর্শক, দেশের কথা দশের কথায় ছোট্ট একটি বিরতির সময় হলো, বিরতি নিয়ে আবার ফিরছি আমরা কিছুক্ষণে। আমরা উত্তর খোঁজার চেষ্টা করব যে আসলে এই নেক্সাস যে তৈরি হচ্ছে একটি বিশেষ গোষ্ঠীর, সেটি কি শুধুই ক্ষমতা থেকে বর্তমান সরকারকে হটানোর টার্গেট, নাকি বাংলাদেশের যে মৌল চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, তাকেও উল্টো দিকে ঘুরানোর নতুন কোনো ফন্দি? প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান দেশের কথা দশের কথায়। সঙ্গে রয়েছি আমি নজরুল কবির। প্রিয় দর্শক, বিরতিতে যাওয়ার আগে যেমনটি আলোচনা হচ্ছিল আজকের শিরোনাম নিয়ে,
জঙ্গি, নাশকতা, হুমকির ঘোট, অর্থাৎ এক অদ্ভুত নেক্সাসের মধ্য দিয়ে যেন আমরা আবার যেতে শুরু করেছি। যেই নেক্সাসের আপাত মনে হয়েছিল যে এক ধরনের বোধহয় সেই নেক্সাসটি ভেঙে দেওয়া গেছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের আমরা সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি আগামী বছর। ঠিক তার প্রাক্কালেই দেখা গেছে জাতির পিতার ভাস্কর্য নির্মাণ বন্ধের হুমকি আসছে, জঙ্গিদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, আবারও বাসে সেই আগুনের ঘনঘটা দেখা যাচ্ছে। এই সব বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন অতিথি হিসেবে জাতীয় সংসদের সম্মানিত সদস্য মোহাম্মদ শফিকুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক। উপস্থিত রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল AK মোহাম্মদ আলী শিকদার। সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মহসিন। বিরতির আগে জনাব শিকদার আপনাকে থামিয়ে দিয়ে গিয়েছিলাম। আপনার কাছ থেকে যে জিনিসটা জানতে চাচ্ছি, যে এই শঙ্কার কথাটা আপনি বলছিলেন, এই শঙ্কা থেকে তাহলে উত্তরণের উপায় কি? কারণ আগামী বছরই তো আমরা পালন করব মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী। দেখেন, উপায় নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। আপনি যদি একটি মানে মানে যেটা মানে অন্ধত্ব বা যে কোনো একটি বিষয়কে যদি আপনি মুক্তি পেতে চান, তার শিকড়টা কোথায়, সেই শিকড়টা খুঁজতে হবে। শিকড়টা উৎপাটন না করলে কিন্তু আপনি ডালপালা নিয়ে কাজ করলে ডালপালার ছাঁটে দেবেন, আবার ডালপালা হবে, সেটাই কিন্তু আমরা দেখছি, তাই না? জঙ্গিরা তো কিভাবে দমন হয়েছে 2016 সালের 1 জুলাই হোলি আর্টিজানের পরে তারা বহু চেষ্টা করেছে, প্রায় কয়েক ডজন বার চেষ্টা করেছে, তারা পারেননি। আমরা বোধহয় ধারণা করেছিলাম বোধহয় জঙ্গিরা নেয়, তা তো নয়, তা তো নয়। জঙ্গিরা তো অনবরত উৎপত্তি হচ্ছে। কারণটা হলো যে এই শিকড়, যে শিকড়, সেই শিকড় তো উৎপাদনের কেউ বলছেন না, সেই শিকড় তো উৎপাদন হচ্ছে না। এই শিকড় তো বাংলাদেশের যে ধর্মান্ধ উগ্রবাদী রাজনীতি, যেটি 1975 সালের পরে আবার উৎপত্তি হয়েছে, যেটা 72 সালে এই থেকে মুক্তি পাওয়ার জন্য সাংবিধানিকভাবে সেই ব্যবস্থা রাখা হয়েছিল যাতে এই ধর্মান্ধ উগ্রবাদী রাজনীতি না হয়। এবং বঙ্গবন্ধু তখন ঠিকই তার দূরদৃষ্টিতে বুঝেছিলেন যে এইটা হলে এটা হবে, সেজন্য তিনি এই ধর্ম নিয়ে রাজনীতিটা বন্ধ করে দিয়েছিলেন এবং ধর্মকে অত্যন্ত সম্মানের জায়গায়, মর্যাদার জায়গায় প্রতিষ্ঠা করেছিলেন। কারণ ধর্ম রাজনীতির ভিতরে আসলে ধর্ম থাকে না, রাজনীতি থাকে না। সেটা কিন্তু বহু উদাহরণ দেওয়া যায়, আপনার সংক্ষিপ্ত সময় উদাহরণে আমরা যাচ্ছি না। তো সেই জায়গাটা তো ঠিক হয়নি, সেখানে তো রয়ে গেছে। যারা জঙ্গি উৎপাদন করবে কারখানা, এই জঙ্গিদের সাথে তো জামাতের সরাসরি কানেকশন, সেটাতে আমরা একাধিকবার আমাদের লেখালেখি তথ্য উপত্য দিয়ে, দেশি বিদেশি পত্র পত্রিকা গবেষণা সবকিছু দিয়ে আমরা দেখিয়েছি। জামাতের রাজনীতি, ধর্মান্ধ উগ্র রাজনীতি বাংলাদেশে বহাল তবিয়তে আছে। তাদের নেক্সাস তৈরি, জঙ্গি উৎপাদের নেক্সাস, তারা সারা বাংলাদেশে নেটওয়ার্ক তৈরি করে আছে। তাদের সেই দাওয়াতি নেটওয়ার্ক, সেটি অটুট আছে। এর নিয়ে বাংলাদেশের বড় বড় পত্রিকা অনুসন্ধানী রিপোর্টও করেছে। সুতরাং সেই জায়গায় আমরা দেখেছি তারা কিভাবে জঙ্গি, সেই জায়গা আছে। সুতরাং সাময়িকভাবে তারা হয়তো দমে যাচ্ছে, আবার তারা উত্থানের চেষ্টা করছে। সুতরাং সেই প্রচেষ্টা থাকবে। আপনি যত সময় পর্যন্ত এই ধর্মান্ধ উগ্রবাদী রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত না করতে পারছেন, ততদিন এই জঙ্গিবাদ থেকে মুক্ত পাবেন না। এবং আজকে ধৃষ্টতার সকল সীমা ছাড়িয়ে গেছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য মানে করে নেওয়ার জন্য, উঠিয়ে নেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছে এবং উগ্রবাদ এবং ধৃষ্টতা দেখাচ্ছে। আমরা কিন্তু ওই যে বললাম 2013 সালে যখন জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হলো, যখন শহীদ মিনার ভেঙে দেওয়া হলো, তখন এই দেশের মানুষের হুঁশ হওয়া উচিত ছিল যে রাজনীতি আলাদা, দল আলাদা, ভিন্ন থাকবে। ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা সবকিছু করেন, পতাকা পুড়িয়ে দিলেন, শহীদ মিনার ভেঙে দিলেন, তার সাথে আমরা একাত্মতা প্রকাশ করে বড় বড় রাজনৈতিক দল মাঠে নামিয়ে দিলেন ক্যাডার বাহিনী। তাহলে আপনি কিভাবে মুক্ত হবেন? সেই রাজনীতি থেকে কি আমরা মুক্ত হয়েছি? না হতে পারছি না। আগামীতে এই 1 বছর 6 মাসের মধ্যে আপনি মুক্ত হয়ে যাবেন, সেরকম ধারণা করলে বোকার স্বর্গে বাস করা হবে, আত্মঘাতী সিদ্ধান্ত হবে, আত্মতুষ্টি হবে, সেটা বিপদ ডেকে আনবে। ধন্যবাদ। আমাদের ধরে নিতে হবে যে এর থেকে মুক্তি সহজে নাই, আমাদের সংগ্রাম করতে হবে। আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে সবাইকে, সেটা রাষ্ট্রযন্ত্র বলেন,
সাধারণ মানুষ বলেন, জনগণ বলেন, আপনি বলেন, মিডিয়া বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ শিকদার ভাই, ধন্যবাদ। অধ্যাপক আমেনা মহসিন, আপনার কাছে একটু ফিরতে চাই। এই জায়গাটি বললেন যে ধর্মভিত্তিক রাজনীতির যেই যাত্রা শুরু হয়েছে ৭৫-এর পর, এবং একই সঙ্গে এই রাজনীতির মধ্য দিয়ে জঙ্গি তৈরির কারখানা জামাত সহ অন্য ধর্মভিত্তিক রাজনীতির মধ্য থেকে তৈরি হচ্ছে, আপনার মন্তব্য? ধন্যবাদ আপনাকে। তার আগে আমি একটু একটা কথা বলতে যাচ্ছি। আমার মনে হয় যখন আমি কথাটা বলছিলাম যে জঙ্গি কারা, সেটার একটা পার্টিকুলার ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে, এবং আমি শিওর এটা জেনারেল শেখদার উনি ভালোভাবেই জানেন, কারণ উনি আমার জানা মতো উনি এটা নিয়ে গবেষণা করে থাকেন। এবং আমি যখন বলছিলাম যে পলিটিক্যাল মুভমেন্ট এক ধরনের একটা, আর এটা আরেকটা, তো সেখানে আসলে মনের মাধুরী মিশিয়ে কিছু বলা হচ্ছিল না। অল আই ওয়াজ ট্রাইং টু সে ওয়াজ দ্যাট আমাদেরকে কতগুলো, যদি আমরা এই কনসেপচুয়াল জায়গাগুলোতে আমরা ক্লিয়ার না থাকি, তাহলে কিন্তু আপনি যখন পলিসি ইন্টারভেনশনস করেন, তখন পলিসি ইন্টারভেনশনস গুলো ঠিকভাবে হয় না। এবং আমি আমার অবস্থান থেকে অ্যাজ আ রিসার্চার, অ্যাজ এন একাডেমিক, আমি আমার পজিশনটা ক্লিয়ার করছিলাম, আর অন্য কিছু না। সো আই থিঙ্ক সেখানে আমার পজিশনটা আমি খুবই ক্লিয়ার, মানে খুবই ক্লিয়ারলি সে অবস্থানটা আনছি। এবং সেটা এবং আপনি যে নেক্সাসের কথা বলছেন, যদি সেই নেক্সাস থাকে, অবশ্যই সেটা মানে কন্ডেমেবল। এবং সেখানে আমাদের আমাদের সিটিটিসি আছে, আমাদের ইন্টেলিজেন্স আছে, এবং এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য আছে, উনিও বলছেন যে ডিজিএফআই তো না, আমাদের অনেক ধরনের ফোর্সেস আছে, এবং আমরা ইন্টারন্যাশনাল লেভেলেও আমরা বিভিন্ন লেভেলে কোঅপারেট করে থাকি। তো এই ইন্টেলিজেন্স সোর্সেস গুলো তাহলে কি আমাকে ধরে নিতে হবে যে যখন এই বাস পুরানো ঘটনাগুলো ঘটছিল, ইন্টেলিজেন্স আমরা পেলাম না কেন? এটা কি একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার ছিল? এই প্রশ্নটা তো একজন সাধারণ মানে যে কোনো নাগরিকের এই প্রশ্নটা আসতেই পারে, তাই না? এই ঘটনাগুলা পরপর কয়েকটা জায়গায় ঘটে গেল। সো এইখানে ইন্টেলিজেন্সটা কোথায় কাজ করলো না করলো, সেটা আমাদের দেখার ব্যাপার আছে, এবং সেটা সাধারণ জনগণের মনেও প্রশ্ন থাকবে। এবং আপনি দেখেন যেভাবে স্টেটমেন্টস গুলো এসেছিল, সেগুলো না খুবই প্রেডিক্টেবল হয়ে গেছিল। আমি কেন বলছি জিনিসটা, আমি একটুখানি এখানে স্মরণ করিয়ে দিতে চাই, কারণ বারবার যখন ধরেন যারাই ক্ষমতায় থাকে আমরা দেখি তারা অপোজিশনকে ব্লেম করে, আবার যারা এখন অপোজিশনে আছেন ওনারা যখন ক্ষমতায় থাকেন এই সমস্ত ঘটনার জন্য ওনারাও অপোজিশনকে ব্লেম করেন। মানে এক ধরনের একটা, এটা মনে হয় কি এটি সামথিং যেখানে পুলিশের একটা নিজস্ব একটা ইনভেস্টিগেশনের দরকার থাকে। মানে সেই জায়গাটা আমি বলছি যে এইখানে আমাদেরকে একটুখানি কেয়ারফুল থাকা দরকার, কতগুলো ডিস্টিংশন আমাদের ক্লিয়ার থাকা দরকার। এবং এটা আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের কথা বলছি না, এখনকার কথা বলছি না, আমরা অতীতেও এই ধরনের ঘটনাগুলো দেখে এসেছি যে যখনই যারা অপোজিশনে থাকে তাকেই টার্গেট করা হয়। এটা অতীতেও ঘটেছে। আমি আবারও বলছি, আমি আমার পজিশন খুব ক্লিয়ার করছি যে অ্যাজ আ রিসার্চার যখন আমি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসটা দেখি, তখন এই জিনিসগুলো আমাদের সামনে আসতে থাকে। এবং মানে এটা ক্যাজুয়ালিটিটা কি হয়, মানে এর মধ্যে দিয়ে যারা আসলে যে কালপ্রেট বা কে কালপ্রেট, আমরা কিন্তু ঠিকভাবে সেটা কখনো জেনে উঠতে পারি না। এই প্রবলেমস গুলো থেকেই যাচ্ছে, এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে কতগুলো জায়গা। কিন্তু জেনারেল শিকদার যে জায়গাটাই বলছিলেন যে ধর্মভিত্তিক রাজনীতির যাত্রা যখন নতুন করে আবার শুরু হলো ৭৫, আমি ওই জায়গাটাতে আসছি, আপনি আমাকে বলতে দিন, আমি সেটা বলছি যে হ্যাঁ, ধর্মভিত্তিক রাজনীতি যখন আরম্ভ হলো, ডেফিনেটলি তখন থেকে চেঞ্জেস গুলো আসা আরম্ভ করলো, তাই না? এটা তো কেউ ডিসপিউট করছে না যে এখান থেকে, কিন্তু সেই ধর্মভিত্তিক রাজনীতি তো বন্ধ হলো না, তাই না? এবং আমরা দেখলাম আমাদের রাজনৈতিক দলগুলো এদের সাথেই কিন্তু অ্যালায়েন্স করলো। আমরা মানে কখনো
আপনি একটা ফ্যাকশনকে দিচ্ছেন, আপনি কখনো আরেকটা ফ্যাকশনকে ধরছেন। আমি যদি বলি যে হ্যাঁ এই ফ্যাকশনটা লিবারেল, আমি তো মনে করি না যে হেফাজতে কোনো ফ্যাকশন লিবারেল। সেখানে 13 দফা দাবি এসেছিল, সেখানে যে মানে যে ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছিল, সেখানে এখন আমি আমার পলিটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য বা রাজনৈতিক কারণে আমি কাউকে লিবারেল বলতে পারি, কাউকে কট্টর বলতে পারি, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। সেটা আমি কিভাবে ডিফাইন করছি, দ্যাট ইজ সেটা হয়তো মানে যে যে তার তার অবস্থান থেকেই ডিফাইন করে। বাট অ্যাজ আ মানে আমি আমার অবস্থান বলছি যে অ্যাজ আ পলিটিক্যাল অ্যানালিস্ট আমি তো সেখানে দেখছি যে কোথায় কখন কোন জায়গায় কোন কম্প্রোমাইজ গুলো হচ্ছে, তাই না? এবং ডেফিনেটলি আপনি দেখবেন যে কম্প্রোমাইজেস গুলো তো আমরা দেখেছি ইলেকটোরাল পলিটিক্স এর সময়, কি আমরা করিনি? সেখানে তো আমার মনে হয় এটার উনি যেভাবে আপনি যখন বলেন যে এখান থেকে বের হওয়ার মানে পথগুলো কি, আমার তো মনে হয় একটা মানে একটা জায়গায় যে আমরা কি ধরনের অনেকগুলো ইস্যু এখানে এসে যায়। আমরা যদি একটা মেজরিটেরিয়ান ব্যবস্থার মধ্যে থাকি, সেখানে তো মেজরিটেরিয়ান ব্যবস্থার মধ্যে আপনি যে মেজরিটি যারা, তাদের তাদের ভোটটা আপনার প্রয়োজন হয়। এখন সেইখানে এখন এতগুলো বছর ধরে এক ধরনের একটা মানে ধর্ম নিয়ে রাজনীতি হয়ে গেছে, এবং ধর্ম একটা স্পর্শকাতর ব্যাপার, একটা সেন্সিটিভ জায়গা আছে। সো আমরা দেখি আমাদের রাজনৈতিক দলগুলো, আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের নাম নিচ্ছি না, আমি এমনি বলছি যে যারা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিস, তারা তারা অ্যালায়েন্স করছে, যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাদের সাথে তারা অ্যালায়েন্স করছে, তারা এবং তাদের অ্যালায়েন্স পার্টনার্স হিসেবে তারা আসছে। এগুলো এই কম্প্রোমাইজ গুলোর মধ্যে দিয়ে পলিটিক্স এর মধ্যে এগুলো থাকবে। মানে আপনি যদি উইনার টেক ইট অল এরকম একটা সিস্টেমের মধ্যে থাকেন, তাহলে তো এগুলো থাকবে। এটা নিয়ে তো অবাক হওয়ার বা আশ্চর্য হওয়ার তো কোনো কারণ নেই। আমি সেটা দেখছি না। এটা শুধু ইটস নাথিং যেটা আমি বলছি, এটা স্পেকুলেটিভ বাংলাদেশ। আপনি যদি ভারতের অবস্থা দেখেন, ভারতে কি তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে না? এটা ওখানে পপুলিস্ট একটা রিজিম আছে, ধর্মকে ওরা যেভাবে ব্যবহার করছে, ইট ইজ আনথিঙ্কেবল। একটা মেজরিটেরিয়ান সিস্টেমের দিকে ওরা চলে যাচ্ছে। আমি তো বলবো বাংলাদেশ তো অনেক অনেক অসাম্প্রদায়িক। এখানে তো আমাদের এখানে আমরা দেখছি, আমরা সেই ধরনের হেট স্পিচে, যেখানে মানে যারা ক্ষমতায় থেকে হেট স্পিচ ব্যবহার মানে হচ্ছে, সেটা তো আমাদের দেশে নেই। আমরা তো সেটা কল্পনাও করতে পারি না। মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনি দেখেন, সেখানে যেভাবে ইসলামোফোবিয়া হচ্ছে বা রেসিজম, রেশিয়ালাইজেশন হচ্ছে, যারা ক্ষমতায় আছে তারা করছে। আমরা তো সেই জিনিসগুলো আমাদের দেশে দেখছি না। তো আমি মনে করি যে বাংলাদেশ ইজ মাচ বেটার অফ ইন দ্যাট ফ্রম দ্যাট পার্সপেক্টিভ। উই আর ডুইং ভেরি ওয়েল। আমরা অনেক বেশি সেকুলার, আমরা অনেক বেশি মাল্টিকালচারাল, এবং সাধারণ মানুষের মধ্যে সেকুলারিজমের বা সেকুলার স্পিরিটটা, বাংলাদেশের মানুষ নিশ্চয় ধার্মিক, কিন্তু ধার্মিক হলে যে আপনি কমিউনাল হবেন তা তো না। মানে এই ডিস্টিংশনটাও তো আমাকে করতে হবে যে কে প্রশ্নটা ছিল ভিন্ন জায়গায়। সেটি ছিল যে আমরা মুক্তিযুদ্ধের পরে যখন ধর্মভিত্তিক জাতিরাষ্ট্র থেকে আমরা আলাদা জাতিরাষ্ট্র হয়ে উঠলাম, আমরা পিপলস রিপাবলিক হয়ে উঠলাম, এবং ৭২-এর সংবিধানে কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, ধর্মের রাজনৈতিক ব্যবহার সংবিধানে নিষিদ্ধ ছিল। সেগুলো ৭৫-এ আসলো। ধন্যবাদ আমেনা মহসিন, আপনার বক্তব্য ওর ক্ষেত্রে আমরা সময় পেলে আরেকবার আসার চেষ্টা করব। এবার একটু শফিক ভাইয়ের কাছে আসতে চাই। এবার শফিক ভাই, আপনি জাতীয় সংসদে আছেন, মুক্তিযুদ্ধ করেছেন, তো ৭১ সালের যেই ৪ মূলনীতি আমাদের, সেই জায়গাটা থেকে যেই ধর্মনিরপেক্ষতা নিয়ে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, আজকে এই ৫০ বছরের সামনে এসে যেটি জেনারেল শিকদার যেই প্রশ্নটি তুললেন যে ধর্মভিত্তিক রাজনীতি করলে পরে এই ধরনের তৎপরতা শুরু হতে পারে, এটা বঙ্গবন্ধু বুঝেছিলেন বলেই তিনি সেই সময় সেটা নিষিদ্ধ করেছিলেন। কিন্তু ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পরবর্তীতে যে রাজনীতি ধার্মিকতা শুরু, এবং আজকে যেটা আমেনা মহসিন বললেন যে এখন তো সবাই আমরা এই ধর্মভিত্তিক রাজনীতি থেকে অ্যাকোমোডেট করেছি, ক্ষমতায় যাওয়ার জন্য, টিকে থাকার জন্য এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে ব্যবহার করছি। শেষ সময় হয়ে এসছে, আপনার মন্তব্য
শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। যেটি আপনি নিজেই বলেছেন, বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যে ধর্মভিত্তিক রাজনীতি 1971 সালে আমাদের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, পাশাপাশি প্রায় 5 লক্ষ মা বোনকে নির্যাতন করেছে, তাই না? এই ধর্মভিত্তিক রাজনীতি, এবং তারা সেই কাজটি করেছে পবিত্র ধর্ম ইসলামের নামে। ইসলামের কথা বলেই তারা সেই কাজগুলি করেছে, যে কারণে বঙ্গবন্ধু তার সংবিধানে, এবং এটা তো ঐতিহাসিক ব্যাপার, 9 মাসে একটি সংবিধান দেওয়া এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান দেওয়া চারটিখানি কথা নয়। বঙ্গবন্ধুর ফারসাইটনেস, তার যে লিডারশিপ কোয়ালিটি, তার যে দূরদর্শিতা, তার যে ধীশক্তি, এগুলো ছিল একেবারে অতুলনীয়। তিনি এইসব ভেবেই তিনি কিন্তু 4 নীতিতে যেটা করেছেন, করে তারপরে তিনি বলেছেন ধর্মের নামে কোনো রাজনীতি করা যাবে না। আপনি রাজনীতি করেন, কিন্তু ধর্মের নামে কোনো রাজনীতি করা যাবে না। এবং ধর্ম সম্পর্কে তার যে ধর্মনিরপেক্ষতা সম্পর্কে তার যে ব্যাখ্যা ছিল, সেটি ছিল যিনি মুসলিম তার ধর্ম পালন করবে, হিন্দু তার ধর্ম পালন করবে, খ্রিস্টানরা তার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে কোনো বাধা দিতে পারবে না, সকল ধর্মের স্বাধীনতা থাকবে। এটি ছিল বঙ্গবন্ধুর কথা। এবং আমরা যতদূর জানি যে ইসলামও তাই বলে, ইসলামও তাই বলে। যদি তা না হতো তাহলে তো আমরা বহু আগেই আমরা দেখতাম যে উমাইয়ার ডাইনেস্টি বা আব্বাসাইড ডাইনেস্টির সময় অন্যান্য সব ধর্মীয় যারা ছিল তাদেরকে সব নিশ্চিহ্ন করে দিত, দেয়নি তো। আচ্ছা, তো এখন যেটা আপনি বলছেন, যেই নেক্সাসটার কথা বলছেন, এটি কিন্তু তো বঙ্গবন্ধু হত্যা যেদিন হলো 15ই আগস্ট 1975 সাল, সেদিন থেকে নতুন করে আবার শুরু হলো। কারণ কি, বঙ্গবন্ধু, আপনি লক্ষ্য করবেন যে স্বাধীনতার ইমিডিয়েট পরে, আমি একটু আপনাকে ওদিকে নিয়ে যেতে চাই, স্বাধীনতার পরে 73 সালে বিশ্বব্যাপী একটা ড্রাউট হলো। ড্রাউটে সমস্ত পৃথিবীতেই একটা অর্থনৈতিক সংকট দেখা দিল। তার সাথে সাথে ওপেক তেল উৎপাদনকারী দেশগুলো তাদের তেলের দামটা বাড়িয়ে দিয়ে সমস্ত পৃথিবীতে আরও বড় ক্রাইসিস সৃষ্টি করলো। 1974 সালে একটা ভয়াবহ ধরনের বন্যা হলো আমাদের বাংলাদেশে। সে বন্যার পরে এটা অস্বীকার করার উপায় নেই, একটা দুর্ভিক্ষ উত্তরবঙ্গে দুর্ভিক্ষ অবস্থায়, যেটা বঙ্গবন্ধু পার্লামেন্টে নিজে স্বীকার করেছেন। আচ্ছা, এবং সেই দুর্ভিক্ষটা ছিল সম্পূর্ণরূপে ম্যানমেড। আপনার মনে আছে যে আমাদের নগদ টাকায় কেনা জাহাজ, তাই না, খাদ্যশস্যের জাহাজ নগদ টাকায় কেনা দিদেশের একটি বন্দরে নিয়ে ভিড়িয়ে রাখা হলো, এবং একটি ট্রেন 22 দিন পাকশিতে আটকে রাখা হলো। ট্রেনটি ছিল চাউল ভর্তি ট্রেন। এখন আপনি লক্ষ্য করুন, এই যে মানুষ এইভাবে একটা দুর্ভিক্ষ লাগিয়ে একটা সিচুয়েশন ক্রিয়েট করে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল, এবং সেটা যখন পারল না, এমনকি যখন বঙ্গবন্ধুর সব কিছু কমপ্লিট করে, পুনর্বাসন পুনর্গঠন কাজ কমপ্লিট করে, আপনি কি 3.5 মাসে বাংলাদেশে বঙ্গবন্ধু গভর্নমেন্ট এই মুক্তিযুদ্ধের এই যে বিধ্বস্ত বাংলাদেশটাকে তিনি পুনর্গঠিত সচল করে দিলেন। আমরা নিজেরা ব্রিজ উড়িয়েছি যাতে পাকিস্তান আর্মি চলাচল করতে না পারে। 3.5 মাসে সেগুলো সব করলেন। তো যখনই চালের দাম 3.5 টাকায় নামলো 1975 সালের 15ই আগস্ট, এবং মাঠে তখন সবুজের সমারোহ। তার কারণটা হলো এর পরে বঙ্গবন্ধু বিনা পয়সায় পাম্প, কীটনাশক, সার সব কিছু সরবরাহ করলেন। সেই সময় বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তাই না? হত্যা করার পর আমরা যে জিনিসটি দেখলাম সেটি হচ্ছে আবার সেই মৌলবাদী যে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দল, তাদের উত্থান। বলা হলো বহুদলীয় গণতন্ত্র। এটা বহুদলীয় গণতন্ত্র নয়,
এটা জামাতকে প্রকাশ্য রাজনীতিতে আনার গণতন্ত্র জিয়াউর রহমান শুরু করলেন, এবং জামাত, মুসলিম লীগ, নিজাম ইসলাম এই ধরনের যারা ছিল। তো এর পরে যেটা হচ্ছে মানে আল্লাহর অশেষ রহমত যে বঙ্গবন্ধুর 2 কন্যা বিদেশে ছিলেন বলে বেঁচে গেলেন, শেখ হাসিনা এলেন, এসে তিনি জাতির হাল ধরলেন। এই যে মুজিববর্ষ এখন চলছে, আপনি দেখেন কোভিডের ভিতরেও আমাদের অর্থনীতি কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা কিন্তু পিছুচ্ছি না, তাই না? তারপরে এখন সামনে মুজিববর্ষ আগামী 17ই মার্চ শেষ হয়ে যাবে, তারপরে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। একটা জিনিস লক্ষ্য করবেন, 15ই আগস্ট যখন দেশ সব কিছু মোকাবিলা করে দেশটা যখন শান্তির দিকে এগিয়ে যাচ্ছে, তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এখনও যখন সব কিছু এই ডেভেলপমেন্ট এমন পর্যায়ে চলে গেছে যে অন্ততপক্ষে সাউথ ইস্ট এশিয়ায় অন্যান্য দেশের কাছে আমরা ঈশ্বরীয় অর্থনৈতিকভাবে অস্থিতিশীল অবস্থা তৈরি করা হয়েছে। এই সময় একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে, একটা সিচুয়েশন তৈরি করে তারা তাদের লক্ষ্যটা হাসিল করতে চায়। 20 বার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আক্রমণ হয়েছে, তাকে হত্যা করার জন্য আল্লাহ তাকে বাঁচিয়েছেন। কিন্তু এখন যে জিনিসটি আপনি বলবেন সেটি হচ্ছে এই যে বিএনপি জামাত, আপনি দেখেন এই যে যেটা জেনারেল শিকদার বলেছেন যে হেফাজতের ইয়েতে বিএনপির সমস্ত নেতা গেছে, নেতা গিয়ে বলছে যে তাদেরকে বলছে যে তোমরা এগিয়ে যাও, আমরা আছি তোমাদের সঙ্গে। এরশাদ মিয়া তো পানিয়ে খাওয়ালেন। তারপরে যেটা সেটা হচ্ছে এখন কিন্তু আবার হেফাজত দখল হয়ে গেল জামাতপন্থীদের হাতে চলে গেল হেফাজত। যাওয়ার পরপরই তারা বিভিন্ন ধরনের হুমকি শুরু করলো। যেমন একটা সবচেয়ে বড় একটা হুমকি দিল কি, এটা ভাস্কর্য, তাই না? এখন যে জিনিসটি দরকার হচ্ছে, আমি একজন মুসলমান হিসেবে, আমি একজন বিলিভার হিসেবে বলছি, ইসলামী বিশ্বাস করে বলছি যে কোনটা মূর্তি আর কোনটা ভাস্কর্য এটা আগে ডিফারেন্সিয়েট করতে হবে। মূর্তিটা হচ্ছে যেটার পূজা করা হয় সেটা হচ্ছে মূর্তি, সেটা হলো শিরক, সেখানে শিরক করা হয়। আর ভাস্কর্যটা হচ্ছে ইতিহাসকে ধরে রাখার চিহ্ন, সোজা কথা, ইতিহাসকে ধরে রাখার চিহ্ন। এখন এই জিনিসগুলো নিয়ে আমি মনে করি যে যারা বিখ্যাত আলেম আছেন, যারা যেমন আমাদের বাইতুল মোকাররম মসজিদের প্রধান খতিব সাহেব আছেন, এই ধরনের আমাদের ওই যে শোলাকিয়ার ইমাম কি যেন নাম, ফরিদউদ্দিন মাসুদ, হ্যাঁ মাসুদ সাহেব আছেন, এদেরকে নিয়ে আমি মনে করি তাদেরকে এই জিনিসটি নিয়ে একটা সঠিক দিক নির্দেশনা দেওয়া উচিত। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করে দেশটাকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত কিন্তু শুরু হয়ে গেছে। এবং সেক্ষেত্রে আরও জিনিস আছে, আরও জিনিস হলো আমরা সব কিছুই করছি, আবার শস্যের মধ্যে ভূত আছে কিনা সেটিও কিন্তু আমাকে দেখতে হবে। ধন্যবাদ। সেই ভূতটাকে তাড়াতে হবে এবং আমাকে এই ভূত তাড়ানোর জন্যে শস্যের ভূতটাকেও তাড়াতে হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। আজকে যে 3 জন অতিথি আমাদের সঙ্গে ছিলেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল AK মোহাম্মদ আলী শিকদার, অধ্যাপক আমেনা মহসিন এবং মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান, আপনাদের 3 জনকেই অভিনন্দন জানাচ্ছি। দর্শক, শেষ করছি আজকে এই কথাটি বলেই, মুক্তিযুদ্ধের 50 বছর আমরা পালন করতে যাচ্ছি আগামী বছর, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের বয়স 50 বছর। এই সময়ও এসেও এমনই এক নিষ্ঠুর অপ্রিয় বাস্তবতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যখন মুক্তিযুদ্ধের 4 মূল যে চেতনা, সেই চেতনা থেকে আমাদের ক্ষমতামুখী এবং ক্ষমতার বাইরে রাজনীতি অনেকটাই দূরে সরে আসছে। যে শঙ্কার কথাটা 3 জন অতিথি বক্তাই আজকে বললেন, এবং একজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের জাতীয় সংসদের সদস্য, আইন প্রণেতা মোহাম্মদ শফিকুর রহমান এবং আমাদের অগ্রজ সাংবাদিকদের একজন, তিনিও কিন্তু বললেন সর্ষের মধ্যে ভূত তাড়াতে হবে। সেই ভূত যে রয়ে গেছে তার প্রমাণ তো আমরা প্রতি মুহূর্তেই পাচ্ছি। আমরা চাই যে কোনো জঙ্গি নাশকতার তৎপরতা, হুমকির মুখে
বাংলাদেশ মাথা নত করেনি, করবে না। বঙ্গবন্ধুর শিক্ষা, মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষা কিন্তু তেমনটি। আপনারা সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, অবশ্যই বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরে বের হন। শুভরাত্রি।